অদ্ভুত একটা জেলা মুর্শিদাবাদ, যে জেলায় জেলে বসে জঙ্গিরা নিজেদের সংগঠন বিস্তারের কাজ চালিয়ে যায়, যে জেলায় একের পর এক খারিজি মাদ্রাসা থেকে জঙ্গি ধরা পড়ে। 2014 হোক বা 2024, রাজ্যে যে কোনো জঙ্গি যোগাযোগের ঘটনা উঠে এলেই কুখ্যাত হয়ে ওঠা এই জেলার কোনো না কোনো খারিজি মাদ্রাসা থেকে কোনো না কোনো জঙ্গির যোগসূত্র পাওয়া যায়। 2014 মানে খাগড়াগড় বিস্ফোরণের পর এবারের জঙ্গি যোগাযোগ তো আরও ভয়ঙ্কর। বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের, মানে সোজা কথায় সরাসরি আল কায়দার সঙ্গে যুক্ত জঙ্গি জসিমউদ্দিন রহমানি এই মুর্শিদাবাদের গ্রামে এসে খারিজি মাদ্রাসায় ক্লাস নিয়ে যাচ্ছে, জঙ্গিদের মগজ ধোলাইয়ের ক্লাস। সেখানে মুর্শিদাবাদের জেলে বসেই জঙ্গিরা, মানে আপনি জেলে পাঠাচ্ছেন বিচার করে, তদন্ত শেষ, বিচার প্রক্রিয়া শেষ, আদালত জেলের নির্দেশ দিল, অর্থাৎ কারাবাসের নির্দেশ দিল, জেলে বসে একটা জঙ্গি পুলিশের চোখের সামনে, কারারক্ষীদের চোখের সামনে নাকের ডগায় বসে নতুন করে জঙ্গিদের সংগঠন জাল বিস্তার করছে। শুধু তাই নয়, এত ধক সে জঙ্গি, এত ক্ষমতা, জেলে বসে মগজ ধোলাই করে প্রথমে একজনকে ধর্মান্তরিত করছে, তারপর তাকে জঙ্গি করেছে কিনা এখনো জানা যায়নি। বেঙ্গল এসটিএফ ডেকে জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা করছে খামোখা নির্দিষ্ট একজন লোককে ধর্মান্তরিত করলো কেন, হঠাৎ মগজ ধোলাই করে ধর্মান্তরিত তো করেছে, আর কি করেছে বোঝাই যাচ্ছে জঙ্গির ধর্মান্তরের উদ্দেশ্য কি। এ তো সাধারণ কোনো মৌলানা মৌলবী করেননি তিনি, তাও তার নিজের ধর্মে একজন মানুষকে আহ্বান করবার জন্যই ফিরাদ হাকিমের মতো দাওয়াতে ইসলাম হলেও হতে পারে, জানি না, সেরকম কোনো কারণে করে থাকলেও করে থাকতে পারতেন। কিন্তু একটা জঙ্গি জেলে বসে যখন তারই সঙ্গী আরও 2-3 জঙ্গিকে সঙ্গে নিয়ে একজন ভিন ধর্মের মানুষের মগজ ধোলাই করে তাকে ধর্মান্তরিত করছে, তখন ধরে নেওয়া যায় ওই 72 হুরপরির লোভ দেখিয়ে তাকে জঙ্গি বানানোর ছক তার ছিল। সে কাজে সে সফল হয়েছে কি হয়নি সেটা বেঙ্গল এসটিএফ তদন্ত করে আমাদের জানাবে, তবে জানা যাবে। কিন্তু এত দূর পর্যন্ত চলে গিয়েছে, আর ঠিক এখানেই ভয়টা পাচ্ছেন রুদ্রনীল ঘোষের মতো অভিনেতারা। রুদ্রনীল শুধু একদিনের অভিনেতা বা একদিনের নেতা নন, রুদ্রনীল দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘর করা রাজনীতিবিদ, তারপরে দল পরিবর্তন করেছে। অভিনেতা তিনি ছিলেন, এখনও আছে। রাজনৈতিক নেতা হিসেবে তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বহুদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। আজ সেই রুদ্রনীল ঘোষ উল্টো শিবিরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির চূড়ান্ত সমালোচক হয়েও সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ সম্পর্কেই আশঙ্কা প্রকাশ করছে। সরাসরি জীবনের আশঙ্কার কথা না বললেও রুদ্রনীল ঠাড়ে ঠোড়ে যা বুঝিয়েছেন তাতে শুধু ক্ষমতার আশঙ্কা থাকলে তিনি নিশ্চয়ই এতটা কথা বলতেন না। ক্ষমতা যাওয়ার আশঙ্কা তো আছেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা গেলে সব থেকে খুশি এই মুহূর্তে কাদের হওয়ার কথা? নিশ্চিতভাবে রাজ্যের দ্বিতীয় স্থানে থাকা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কিন্তু রুদ্রনীল খুশি মুখে সে কথাটা বলছেন না, হাসি মুখে সে সম্ভাবনা দেখছেন না। ফলে তার আশঙ্কার ভিতরে আর অন্য কোন আশঙ্কা লুকিয়ে আছে, এটা বড় প্রশ্ন। যে রুদ্রনীল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো মন্দ ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারই দলের নেতাদের কাছ থেকে, যারা সাম্প্রতিক সময় সব থেকে বেশি করে চূড়ান্ত মৌলবাদী, কখনো কখনো প্রায় জঙ্গিদের কাজ ঘেঁষে কথাবার্তা বলছেন। অর্থাৎ জঙ্গিরা যেমন কথাবার্তা বলে থাকে, খারিজি মাদ্রাসায় পড়িয়ে থাকে মগজ ধোলাইয়ের, রুদ্রনীল তাদের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতির আশঙ্কা করছেন। ভালো মন্দ হয়ে যায় এমন আশঙ্কা করছে। ভালোর আশঙ্কা তো কেউ করে না, ভালো আশা হয়, কিন্তু ভালো মন্দ বলছেন মানেই কোথাও আশঙ্কায় আছেন রুদ্রনীল ঘোষ, চূড়ান্ত রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনীতির ভয়ঙ্কর সমালোচক। তিনি আশঙ্কা করছেন মানে, আমি আবারও বলছি, এটা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা যাওয়ার আশঙ্কা নয়। কিন্তু ক্ষমতা হারানোর আশঙ্কাও কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা করছে না? এরা লাগাতার যা বলে চলেছে, এখন তো খোলাখুলি বলছেন বাঙালি মুসলমান, বিহারি মুসলমান, কে কার নেতা হতে চায়, কার হাতে কত ভোট, সরাসরি ক্ষমতার দর কষাকষি করছে। এই ক্ষমতা রাখতে চেয়ে তোষণ, আর তোষণ পেতে পেতে মানে তুষ্ট হতে হতে
ক্ষমতার জন্য তুষ্ট হতে হতে, ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য, ক্ষমতা ভোগ করার জন্য তুষ্ট হতে হতে আর তুষ্ট করতে করতে কেউ যদি হঠাৎ মনে করে আমার হাতেই যখন এত ক্ষমতা, তখন তুষ্ট হওয়ার জন্য অন্য কারোর উপর নির্ভর করার কি দরকার, নিজেকেই নিজে তুষ্ট করি। আপাতত সেই লড়াই কি দেখছি আমরা? আমি এর আগেও একদিনকে এই আশঙ্কা নিয়ে অনির্বাণের অগ্নিবাণের দীর্ঘ বিতর্ক করেছিলাম। ফিরহাদ, সিদ্দিকুল্লাহ, জাভেদ খান, হুমায়ুন কবির এরা বুঝেই গিয়েছেন কি পশ্চিমবঙ্গে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গিয়েছে, এবার মুসলিমরাই কার্যত শাসনটা চালাচ্ছে এবং চালাবে, তাই মুসলিমদের মধ্যে কে নেতা হবে, অর্থাৎ কে অ্যাকচুয়ালি সত্যি সত্যি আসলে আদতে পশ্চিমবঙ্গের নেতা হবে তার লড়াই। তাই মেজরিটি সেভি মেজরিটি হওয়ার এমন ভয়ঙ্কর আস্ফালনার ইচ্ছা, সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি কারুর পথের কাঁটা হয়ে গিয়েছে? রুদ্রনীল ঘোষের মুখে যে আশঙ্কা, সে আশঙ্কা মুর্শিদাবাদের খারিজি মাদ্রাসায় জঙ্গি পোষার আশঙ্কাতে শুধু সীমাবদ্ধ নেই। এদেশের সার্বভৌমত্বের প্রতীক একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে গিয়েছে। তাই এই তোষণ বিষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন শেষ হবে কিনা, তার সঙ্গে সঙ্গে সেই বৃহত্তর এবং অবশ্যই গুরুতর আশঙ্কার সূত্র খুঁজবার জন্য, একবারে রুটটা, মূলটা খোঁজবার জন্য আজকের বিতর্ক করব। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। নিজের এবিডি বা জেএমবির সংগঠন বিস্তারে ধর্মান্তরিত করার প্রক্রিয়া বেছে নিয়েছিল তারিকুল বা সাদিক সুমন। কান্দির বাসিন্দা একজন আসামিকে জেলের মধ্যেই ধর্মান্তরিত করেছিল এই তারিকুল। জঙ্গিদের স্বর্গরাজ্যে জেলেও ধর্মান্তর, প্রশাসন স্রেফ নিখোঁজ। তারিকুলেরা বুক ফুলিয়ে নিজেদের জাল ছড়ায় নিশ্চিন্তে, জঙ্গিদের তৎপরতায় পরিচয় যায় অনায়াসে বদলে, প্রশাসন ঘুণাক্ষরেও টের পায় না। এ বাংলার জেলের মধ্যেই এভাবেই চলে জঙ্গিদের রাজত্ব কায়েম। এই মুর্শিদাবাদেই এসব কারবারের রমরমা, যে মুর্শিদাবাদে কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েও বহাল তবিয়তে ঘুরে বেড়ান শাসক দলের কেউ কেটা নেতা। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। ঠিক এই জন্যই মমতাকে সাবধান বাণী শোনান রুদ্রনীলেরা। মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং হুমায়ুন কবিরদের অ্যারেস্ট করেন না। তিনি আজকে ব্রাহ্মণ, তিনি মুখে বলতে পারছেন না। আপনারও কিছু ভালো মন্দ হয়ে যেতে পারে, আমি এদের বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করতে পারেন আপনার মন্ত্রিসভার ওই মন্ত্রীদের যারা হামদো হামারে চারের কথা বলে কিংবা আপনাকেই দাওয়াতে ইসলামের কথা বলে। বি কেয়ারফুল মমতা বন্দ্যোপাধ্যায়। সাবধান বাণী কেন? কারণ একের পর এক উস্কানিতে ব্যবস্থা তো দূর, উল্টে মিলেছে অগাধ প্রশ্রয়। ক্ষমতা দখলে তাই একটু একটু করে চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নিয়েছেন ফিরহাদ, হুমায়ুন, সিদ্দিকুল্লাহরা। बंगाल में तो हम 33% हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। আমি একটা মাদ্রাসার সভাপতি আছি, কলিতাপাড়া মাদ্রাসা। ছেলে পড়ে, যেটা আছে সেটা অনুমোদনহীন না, সেটা অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসা। অনুমোদন প্রাপ্ত না, সবই খারিজি মাদ্রাসা। কেউ নাকি বলতেন আমরা সন্ত্রাসের মুখ, ও নাক দিয়ে মুখ ঘষে দেওয়া দরকার তাদের। মমতা কি টের পেয়েছেন? সময়টা কুম্ভের হলেও তার ক্ষমতার পেয়ালায় অমৃত নয়, বিষ উঠেছে। যে তোষণের পথে ক্ষমতার তখত অক্ষত রাখতে চেয়েছিলেন তিনি, সেই তোষণের বিষেই শাসন শেষ মমতার। রিপাবলিক বাংলা। আর এখান থেকে আমার আজকের বিতর্ক শুরু। প্রত্যেকদিন অনির্বাণের অগ্নিবাণে আপনারা প্রশ্ন হিসেবে অগ্নিবাণ পান। আপনারা নয়, আপনাদের প্রশ্ন অগ্নিবাণ হয়ে ছোটে নেতাদের জন্য, উত্তর হিসেবে, উত্তর খোঁজবার জন্য। কখনো কখনো আপনাদের প্রশ্ন এত ভয়ঙ্কর থাকে, আমার শুধু অগ্নিবাণ নয়, ব্রহ্মাস্ত্র ছুটতে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা অস্ত্র বারবার ছুঁড়েছেন এবং
সফলভাবে সে অস্ত্র প্রয়োগ করে ক্ষমতায় থেকে গিয়েছেন। তার নাম তোষণাস্ত্র, তোষণ অস্ত্র। সেই অস্ত্রটাকে এবার তার দিকে ধেয়ে আসছে। আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ, মমতার তোষণাস্ত্র তাড়া করছে মমতাকেই। আমার সঙ্গে উপস্থিত যারা, একে একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে, আমার বাঁদিক থেকে রয়েছেন নির্মলা মুখোপাধ্যায়, পর্ষিয়ান সাংবাদিক। আমার ঠিক ডান দিকে বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত। আমার একদম ডান দিকে রয়েছেন কাজী মাসুম আক্তার। আমার সঙ্গে রয়েছেন গবেষক মানুষ ভট্টাচার্য। আমি শুরু করব আজকে নির্মলাবাবু এবং কাজী মাসুম আক্তার আপনাদের দুজনের কাছ থেকে। তার কারণ গত কয়েক সপ্তাহ বা প্রায় এক মাস ব্যাপী আমি যতবার এই ধরনের বিষয়গুলো নিয়ে সামনে এসেছি এবং বিতর্ক করেছি, আপনারা দুজন, প্রথম নির্মলাবাবু বলেন যে ফিরহাদ হাকিমের প্রসঙ্গে উনি এত কথা বারবার, এমন অস্বস্তিকর কথা রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা শুনছেন বলেই মানতে চাইছেন না, তারপরেও বলছেন কেন? মুখ্যমন্ত্রী অস্বস্তি হচ্ছে তাও বলছেন কেন? বলছেন তার কারণ তিনি হয়তো সরাসরি মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ করছেন ক্ষমতার জন্য। কাজী মাসুম আক্তার বলেছিলেন লড়াইটা বাঙালি মুসলমানের সঙ্গে অবাঙালি মুসলমানের, ক্ষমতার দ্বন্দ্ব। যারা ক্ষমতার কথা প্রথম বলেছিলেন আমি তাদের কাছ থেকে শুরু করব। প্রথম নির্মলাবাবু, আপনার কাছ থেকে শুরু করব। নির্মলাবাবু, কোথাও কি মনে হচ্ছে যে আপনি যে আশঙ্কা প্রকাশ করেছিলেন সেটা আরও গুরুতর দিকে যাচ্ছে, না উনি এমন কথা বলছেন কেন? দেখুন, পশ্চিমবঙ্গে যে এখন যে অবস্থাটা হয়ে রয়েছে তার থেকে আমি এইটুকু বলতে পারি, একটা যে কমিউনিটি ওয়াইজ, মানে সম্প্রদায় ভিত্তিক একটা শেয়ার অফ পাওয়ার, ক্ষমতার ভাগবাটোয়ারা শাসকের মধ্যে বেশ মানে ফুটে উঠেছে। এবং এই ক্ষমতার ভাগবাটোয়ারাটা কিভাবে হবে সেটা শাসকের নিজস্ব ব্যাপার। সুতরাং এই যে একটা সাধারণভাবে কথা বলে দেওয়া আমরা দলে সবাই এক, এই কথাটা ঠিক নয়। সুতরাং প্রত্যেকটা রাজনৈতিক দলই বলে আমাদের দলে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু আজকে ফিরহাদ হাকিম থেকে শুরু করে অন্য যেসব মুসলিম লিডাররা রয়েছে তারা যে ধরনের কমেন্টগুলো করছেন, এই কমেন্টগুলো সাধারণত গণতন্ত্রে কেউ করে না, স্পেশালি ধর্মনিরপেক্ষ একটি গণতন্ত্রে। সেই ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে যদি এগুলো কেউ করে, ন্যাচারালি সেই নিয়ে মনে প্রশ্ন জাগতে পারে। ধরুন, পশ্চিমবঙ্গে আজকে ধর্মান্তকরণ একটা খুব বড় ফ্যাক্টর হয়তো একসময় আসতেই পারে। তার কারণ পশ্চিমবঙ্গ বর্ডার স্টেট, কিন্তু হাস্যকরভাবে এখানে কোনো অ্যান্টি কনভার্সন ল নেই। অথচ ভারতবর্ষের 12টা স্টেটে যারা বর্ডার স্টেট নয় তারা অ্যান্টি কনভার্সন ল করে রেখেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কিন্তু এখানে করা হয় না। তার কারণটা আছে কি? তার কারণ হচ্ছে একসময় কংগ্রেস এই সম্প্রদায়কে নিয়ে পলিটিক্স করেছে, এই মুসলিম সম্প্রদায়কে নিয়ে বামেরা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা জায়গায় নিয়ে গেছেন পলিটিক্সটাকে, যে পলিটিক্সটা একেবারে সম্প্রদায় ভিত্তিক হয়ে যাওয়ার ফলে আজকে ভাগবাটোয়ারা ক্ষমতার মুখটা কে হয়ে উঠবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে একমাত্র মুখ সব দিক থেকে, কিন্তু সেই মুখেরও ভাঙন কে ধরাতে পারে? একমাত্র সম্প্রদায় ভিত্তিক, ধর্মভিত্তিক যদি কোনো রাজনীতি করা হয় তখনই সেটা ভাঙতে পারে। তার কারণ এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে জয়, পরপর যে জয় আসছে, সেই জয়ের একটা বড় অংশীদার হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারা তাদেরকে ভোট দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে, এই নিয়ে আমার কিচ্ছু বলার নেই, সেটা ওনারা দিতেই পারেন, ওদের পূর্ণ স্বাধীনতা আছে। কিন্তু সেটা আসছে কি তোষণ আসছে? হ্যাঁ, কিন্তু ঘটনাটা হচ্ছে যে তাদেরকে যেভাবে ইউজ করা হচ্ছে, এই ইউজ করা কিংবা তাদেরকে প্রভোক করা। আমি শুনছিলাম ফিরহাদ হাকিম বলছিলেন আপনার চ্যানেল কিছু উস্কানিমূলক কথাবার্তা নাকি বলছে, তা আমি তো দেখলাম উনি আরও বেশি উস্কানি দিচ্ছেন। আমি জানি না কি করে উনি কথাটা বললেন। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এই জায়গায় যদি দাঁড়িয়ে আমার যেটা একটা প্রতিপাদ্য, যেটা আমার ধারণা, সেটা হচ্ছে এটা যদি এক জায়গায় স্টপ না করা হয়, ঠিক আছে, এই সাধারণ কথা বলে যে আমি ধর্মনিরপেক্ষ, আমি সব ধর্মে বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার, ধর্মটাকে উৎসব হিসেবে দেখিয়ে ধর্মের গুরুত্বটাকে কমিয়ে
সেটার রাজনৈতিক বাটোয়ারা চলছে। না, খুব ভালো কথাটা কথা। বুঝলেন কি? বুঝতে পেরেছি। ধর্মটাকে উৎসব হিসেবে দেখিয়ে ধর্মের গুরুত্ব কমিয়ে তার রাজনৈতিক বাটোয়ারা চলছে, সেটা বিশ্বাস করতে পারি তখন যখন একটা ধর্মকে উৎসব হিসেবে দেখানো হয়, একটা ধর্ম শুধুমাত্র উৎসব, আরেকটা ধর্ম তার কাছে পৌঁছে একবারে মঞ্চে উঠে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য সব থেকে বড় আশ্বাসবাণীর জায়গা হয়ে ওঠে। আমি আছি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, ঈদের মঞ্চে পৌঁছে বারবার বলছেন, আমি কোনো দুর্গাপুজোর মঞ্চে ওনাকে দুর্গাপুজো উদ্বোধন করতে গিয়ে এটা বলতে শুনিনি হিন্দুরা কোনো ভয় পাবেন না আমি আছি বলতে শুনিনি, কিন্তু মুসলিমদের জন্য উনি বলেন, মুসলিমদের ক্ষেত্রে ওনার কাছে উৎসব নয়। তার কারণটা কি? তার কারণ একটাই আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে মুসলিমদের থেকে হিন্দুরা যেহেতু মেজরিটি, আর মমতা যে রাজনীতি থেকে এসেছেন কংগ্রেস রাজনীতি, সেই রাজনীতির একটা ধারাই হচ্ছে যে মেজরিটিকে সবসময় রেসপন্সিবলি বিহেভ করতে হবে, সুতরাং মেজরিটির আলাদা করে কোনো প্রোটেকশন লাগবে না। এবং যেটা করতে গিয়ে যেটা ওরা বলতেন না যে মাইনরিটিকে স্পেশাল প্রোটেকশন দেবো, আর্টিকেল 370 থেকে শুরু হয়েছে, ঠিক সেটার কিন্তু কন্টিনিউয়েশন চলে এসেছে। ঠিক। আমি কাজী মাসুম আক্তারের কাছে আসবো। কাজী মাসুম আক্তার, সমস্যা হচ্ছে আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আইনজীবী জয়েন করেছেন, যোগ দিয়েছেন, তৃণমূলকে সমর্থন করেন অনির্বাণ। আমি অনির্বাণ আপনার কাছে আসছি, যেহেতু এই দুজন লাগাতার প্রথম দিন থেকে এই কথাটা বলে আসছেন, এটা আসলে ক্ষমতার দ্বন্দ্ব, এরা চূড়ান্ত অবস্থায় এরা ক্ষমতা চায়, ক্ষমতার ভাগ চায়। কাজী মাসুম আক্তার, এখন এটা তো ইতিহাস সাক্ষী, আমার বানানো কথা নয়, যে যখন আর অতটা বিশ্বস্ত বলে মনে হয় না, বা যখন চূড়ান্ত যুদ্ধের সময় চলে আসে, সমাগত হয়, তখন একে ফজলুল হক নয়, তখন সুরাবর্দিকেই বসাতে হয়। তখন জিন্নারা ফজলুল হক না সুরাবর্দি, তার মধ্যে সুরাবর্দির জন্য ডিসাইড করে, অর্থাৎ সেখানে নিজের লোকও কখনো পরের হয়ে যায়। ঠিক সেখানে রুদ্রনীল ঘোষ ভয়টা পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি করছি না। রুদ্রনীলের ভয়ের কি কোনো কারণ আছে বা সঠিক কারণ আছে বলে আপনার মনে হয়? রুদ্রনীল কি ভয় পাচ্ছে আমি জানি না, বলছেন ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে, নেতারা কি করবে ওনাকে, সেটা রুদ্রনীল আরো বিস্তারিত বলতে পারবেন। আমি আপাতত ক্ষমতার কথা ধরে নিচ্ছি, আপাতত ক্ষমতা হয়তো আমিও ভয় পাচ্ছি যে আমরা যারা সত্য কথাগুলো সোজা করে বলি তারাও কি ভালো থাকবো। দুটো ঘোষণা শুনতে পেয়েছি, একটা হচ্ছে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি, তিনি বলেছেন মুসলমানদের কিছু হলে আমি আছি, চিন্তা করতে হবে না। আমাদের মাননীয় বলেছেন ঈদের মঞ্চে একটু আগে শোনাচ্ছিলেন যে গোটা ভারতবর্ষের মুসলমানদের কিছু হলে আমি আছি। আরে অপরাধী পাপীদের কাছে কি আল্লাহ আছে? আল্লাহ পরিষ্কার কোরআনে বলেছেন যে জাতি নিজের পরিবর্তন চায় না, আল্লাহ তাদের পরিবর্তন করে না। যারা ক্যালিফোর্নিয়াতে দাবানল হয়েছে বলে আনন্দ করছে, প্রচুর পুড়ে যাচ্ছে, মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা শ্রেণীর অংশ বলছে কাফেরদের উপরে শাস্তি হয়েছে, তো মক্কা তো ভেসে গেল, মক্কা তো তুফানে ভেসে গেল, আল্লাহরা তো মক্কার প্রতি রাখলো কেন? আর 683 খ্রিস্টাব্দে মুসলমানরাই মক্কার কাবাগিরও ফেলে দিয়েছিল। 683 খ্রিস্টাব্দে মুসলমানরাই, অর্থাৎ মক্কার কাবাগিও সুরক্ষিত নয় কাদের হাতে? মুসলমানদের হাতে। আমি পরিষ্কার করে বলছি, আজকে রোজ যে এই রিপাবলিক বাংলা টিভিতে এই যে আলোচনাগুলো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি কোথাও মুসলিম সমাজ এমনকি ধর্ম দেখে যাচ্ছে। কেন মুসলমান সমাজের ভিতর থেকে প্রতিবাদ করছে না? আমার মৌলিক এবং নির্দিষ্ট প্রশ্ন, কেন তারা বলছে না এই লোকগুলো ভাঁওতাবাজ, এরা রাজনীতি করার নামে এই দেউলিয়াগিরিটা করছে, এরা ধর্মীয় অন্ধত্ব মাদকতাকে এনকেজ করে প্রোটেস্ট করছে, যাতে মুসলমান সমাজ ইসলাম ধর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই আওয়াজ এরা তুলছে না কেন? এই ক্ষয়রোগের বিরুদ্ধে প্রতিবাদটা করছে না কেন? আমি একটা কথা বলি, আমার মনে পড়ে সেই 2015 সালের কথা, যখন রক্তাক্ত হয়েছিলাম আমি, গোটা বিশ্বে নিউজ হয়েছিল, গোটা ভারতবর্ষ তো পড়া হয়েছিল। একটা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল চলাকালীন সময়ে কয়েক হাজার লোক ঘিরে ধরে মাথায় লোহার রড মারলো পুলিশের সামনে। মুসলমান সমাজ থেকে কোনো প্রতিবাদ উঠেছিল? কেন প্রতিবাদ উঠতেন? কোথায় ছিলেন? আমার সুনির্দিষ্ট প্রশ্ন, বন্দে মাতরম বললে যারা তেলি বেগুনে চলে যায়, তারা কি জাতীয় সঙ্গীত শুনলেও কি তেলে বেগুনে চলে যায়? আমি তো জাতীয় সঙ্গীত গাই, জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে আমি এখনো কোর্টে মামলা লড়ছি। দেখুন কাজী মাসুম আক্তার, মুসলমান সমাজকে আমি মাননীয় মন্ত্রীকে বলি, এই মাননীয় মন্ত্রী এই সিদ্দিকুল্লাহ সাহেবকে বলি, এপ্রিল মাসে কোর্টে মামলাটা উঠছে, ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, আপনি কি লইয়া দেবেন? দেশের সুরক্ষার প্রশ্ন, দেশ মাতার ভক্তি ভালোবাসার প্রশ্ন, আমরা মুসলমান রক্ত দিই, আপনারা মুসলমান ইসলাম ধর্ম সমাজকে ক্ষতিগ্রস্ত করেন, এখানে একটা কথা আছে। কিছুদিন আগে আমি আমার পিসিআর সহকর্মীদেরকেও বলবো, আছে আমাদের কাছে বারবার শুনিয়েছি
সিদ্দিকুল্লাহ চৌধুরী পার্ক সার্কাসে একটি অনুষ্ঠানে এই কথাটাও বলেছেন যে ক্যাটাগরি ভাগ করে করে বলেছেন। নির্মলবাবু আপনি বলছিলেন না যে মাইনরিটি তো বলছি, কিন্তু আসলে তো মাইনরিটির মধ্যে মেজরিটি, মাইনরিটির মধ্যে বাকি মাইনরিটিদের কথা সিদ্দিকুল্লাহ চৌধুরী খুব সুন্দর করে ভেঙে ভেঙে বলেছেন। তিনি বলেছেন জৈনরা শান্তিকামী, সংখ্যায় কম, তারা মারামারিতে জড়ান না, বৌদ্ধরাও শান্তিকামী, অহিংসায় বিশ্বাস করেন। ঠিক তো, রোহিঙ্গাদের কারা মারছে? রাস্তায় দাঁড়িয়ে সামনে মারামারিটা করে মুসলমান। এখন এটাও আপনি কাজী মাসুম আক্তার বহুবার বলেছেন, মরছে মুসলমান, মারছে মুসলমান, যতবারই ভোট আসে। আমি এক লাইন বলবো না, আমি আসবো, সুযোগ দেবো আপনাকে আবার। আমি অনির্বাণের কাছে জিজ্ঞাসা করবো, অনির্বাণ কোথাও একটা বারবার গত কয়েকদিন ধরে দেখুন রুদ্রনীল ঘোষ যা বলেছেন, আমি তার রিড বিটুইন দ্য লাইন্স করতে চাইছি না। উনি ভালো মন্দ কিসের আশঙ্কা করছেন আমি সেটার মধ্যে যাচ্ছি না, কারণ আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমার রাষ্ট্রীয় ক্ষমতার সার্বভৌমত্বের একজন প্রতীক, এই দেশের বাকি সমস্ত অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো দেশের প্রধানমন্ত্রীর মতো। অতএব সেটা অত্যন্ত গুরুতর সুরক্ষার বিষয়। যদি সেখানে কোনো সত্যিই কোনো আশঙ্কার জায়গা থাকে রুদ্রনীল নিশ্চয়ই জায়গা মতো জানাবে। কিন্তু ক্ষমতার আশঙ্কা রয়েছে বা ক্ষমতার জন্যই এগুলো বারবার বলা হচ্ছে, এটা কিন্তু বারবার সামনে আসছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী যে বক্তব্যের কথা বললাম সেখানে তিনি বলছিলেন যে আমরা যা করেছি তৃণমূলের জন্য, তারপরের লাইনে তিনি বলছেন তার কিছু ফেরত পায়নি এখন, বা তার যতটা পাওয়া দরকার ছিল ততটা পায়নি, এই কথা নবান্ন জানে। মানে তিনি দিয়েছেন রাজনৈতিক বা দলগতভাবে, তিনি ফেরত চাইছেন সরকারিভাবে। সরকারিভাবে তো একটাই জিনিস ফেরত পাওয়া যায় অনির্বাণ, ক্ষমতা ছাড়া সরকার হয়। আমি নির্মলতার কথার একটা সূত্র ধরে শুরু করি। নির্মলতা বলছিলেন যে তৃণমূলের জয়ে, নির্বাচনের জয়ে মুসলমান সমাজের একটা বড় অংশ রয়েছে বা তাদের যোগদান রয়েছে ইত্যাদি ভূমিকা রয়েছে। কথাটি আমি পুরোপুরি অস্বীকারও করছি না, কিন্তু যে ইন্ডিকেশন রয়েছে সেটাকে আমি অস্বীকার করছি, যেটা হচ্ছে যে মুসলমান ভোটের কারণেই তৃণমূল বারবার জেতে, সেখানে হিন্দু ভোটার যদি এইভাবে আপনারা ভাগ করতে চান তো সেই সংখ্যাটা কম। স্পষ্ট ভাষায় বলা দরকার যে মালদা এবং মুর্শিদাবাদ এই দুটি জেলাতে তো মুসলমান মানুষের জনসংখ্যার নিরিখে তাদের শতাংশ সবচেয়ে বেশি, এবং এই দুটো জেলাতেই আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে, এমনকি ক্ষমতায় আসার পরেও এই দুটি জেলায় আসন জিততে কালঘাম ছুটে গেছে। এমনকি এই 2024-এর লোকসভাতেও মালদা জেলায় একটি আসনও তৃণমূল জিততে পারেনি, মুর্শিদাবাদে গিয়ে জিতেছে, তাও অধীর চৌধুরী বহু বছর পর এই হারলেন বলে জিতলো, আর বাকি জিতেছে আগে। কিন্তু বিধানসভার ক্ষেত্রে বা এমনকি পঞ্চায়েত বলুন, অন্যান্য লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও তৃণমূল কিন্তু এই দুটি জেলাতে মোটেই খুব ভালো ফল দীর্ঘদিন ধরেই করেনি। অতএব এই তৃণমূলের মোরাললেস 45% ভোট যদি আমি অ্যাভারেজে ধরতে চাই, তার 30%ই মুসলমান ভোট, ওইটা এন ব্লক তৃণমূলকে ভোট করছে, মাত্র 15% হিন্দু ভোট। এই যে প্রচারটা, এটা তথ্যগতভাবে সম্পূর্ণ অভ্রান্ত নয়, বরং আমি বলবো এখানে অনেক বেশি ব্যালেন্স রয়েছে। তৃণমূলের 45% ভোট, এক্স্যাক্ট পার্সেন্টেজ বুথ ভিত্তিক হিসাব করলে হয়তো বোঝা যাবে, তবু আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, কিছুটা ভুল হতেও পারে, 20%-এর খুব বেশি মুসলমান ভোট নয়, বাকি 25% মতোই হচ্ছে অমুসলিম বা মূলত হিন্দু ভোট। অর্থাৎ হ্যাঁ 19.7, তাই আমি বলছি আমার আন্দাজ এটা মোটেই ওই 30% 15% এই ভাগটা নয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তার রাজনীতিটা কোনো নির্দিষ্ট ধর্মের সম্প্রদায়ের ওপর ভিত্তি করে করেন এবং সেটাই মানুষ তার অনুযায়ী ভোট দেন, এই প্রচারটা সম্পূর্ণ ভুল। এটা ডেটা বলছে, শুধু আমি বলছি না। দ্বিতীয়ত, তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কি ফেরত চাইছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী নির্দিষ্টভাবে তিনি জমিয়েতে উলেমায়ে হিন্দের নেতাও বটে, তিনি স্পেসিফিক কোন কনটেক্সটে কোন মঞ্চে দাঁড়িয়ে কিসের ভিত্তিতে কোন কথা বললেন তার সম্পূর্ণ এক্সপ্লেনেশন তিনি একা দিতে পারবেন। আমার চিন্তাটা অনেক বৃহত্তর জায়গায়, যে বিজেপির আগামী 2026-এর দিকে তাকিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ার মতো মোটামুটি আর কোনো তাস তাদের বাকি নেই, এই মুহূর্তে আর বাকি নেই। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় হোক, তৃণমূল কংগ্রেস হোক বা অন্যান্য রাজনৈতিক দল বা সিপিএমের ক্ষেত্রেও বলা যায় যে তাদের ভোট শতাংশ যদি 2-3% বেড়ে যায়, সেটা বিজেপির ঝুলি থেকেই কাটা যাবে এবং তাদের আসন সংখ্যা হু হু করে নেমে যেতে পারে। অতএব এই যাবতীয় বিরোধী দলকে, হিন্দু বিরোধী, দেশ বিরোধী ইত্যাদি এই যে বায়বীয় কিছু তত্ত্ব আওড়ে তাদেরকে দাগিয়ে দাও, এতে যদিও তারা বহুবার চেষ্টা করেও দেখে নিয়েছে, লাভের লাভ খুব হয় বলে আমার মনে হয় না, মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি। আপনি বলছেন রুদ্রনীল ঘোষের যে আশঙ্কাটা, আমি রুদ্রনীল ঘোষের শুরু করবার সময় বলেছি যে দেখুন, যে খুব সিম্পলি বলছি, খুব একদম সিম্পলি বলছি অনির্বাণ, এটা আপনিও বুঝতে পারবেন। রুদ্রনীল ঘোষ যদি মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ক্ষমতা হারান, নিশ্চয়ই সব থেকে আনন্দিত মানুষদের মধ্যে একজন হবে, স্বাভাবিক রাজনৈতিক নিয়মে, স্বাভাবিক অঙ্কনরা নিশ্চয়ই খুশি হবেন। তারা তৃণমূল কংগ্রেসের সব থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী, কিন্তু রুদ্রনীল এটা খুশির সঙ্গে হাসির সঙ্গে বলছেন না, বলছেন উনি বিশ্বাস করতে পারেন, আমি কোথাও ট্রাস্ট ফ্যাক্টরের বিষয় আছে। রুদ্রনীল তাহলে কি আশঙ্কা করছেন? কোন ভালো মন্দ? ভালো তো নয়, ভালো তো আশঙ্কা হয় না, মন্দের আশঙ্কা করছেন। আবারও বলি,
সেই এক্সপ্লেনেশন রুদ্রনীল দিতে পারবেন, কিন্তু আমি বলছি যে রুদ্রনীল রাজনীতিবিদ হিসেবে তিনি আমার খাতায় অন্তত 0 পাবেন, অঙ্কন তার থেকে অনেক বেশি নম্বর পাবেন। অভিনেতা রুদ্রনীল আমার কাছে অনেক বেশি প্রিয়, যার ফলে রাজনীতিতে তিনি আশা প্রকাশ করলেন না আশঙ্কা প্রকাশ করলেন, তা নিয়ে সময় ব্যয় করার কোনো মানে। এখন রুদ্রনীলের এই আশঙ্কাকে অনির্বাণ পাত্তা দিচ্ছে না, এটাও একটা রাজনৈতিক কারণ হতে পারে। একজন রাজনীতিক উত্তর দিতে পারেন। নির্মলবাবু আপনার কাছে আসবো। একজনের বক্তব্য, মানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যা দিয়েছি তার কিছুই প্রায় পাইনি, অন্তত সেই অনুপাতে তো পাইনি। দিয়েছেন কিন্তু রাজনৈতিকভাবে, তৃণমূল কংগ্রেসের নামটা বলছেন, ফেরত চাইছেন নবান্নর কাছ থেকে, নবান্ন জানে। আর রুদ্রনীল ঘোষ বলছেন আশঙ্কা প্রকাশ করছেন। আমি একবার সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যটা শোনাবো, যেখানে তিনি কথা বলেছেন সেখানে ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন সেদিনকার সেই অনুষ্ঠানে। নির্মলবাবু, কাজী মাসুম আক্তার, একই অনুষ্ঠানে ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন, পার্ক সার্কাস ময়দানের সভা। আমি শুনিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছেন, আরেকবার শুনিয়ে দিই আপনাদের। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম, কারণ অবদান আছে আমাদের। সংখ্যা লঘুদের মধ্যে মুসলমান হলো সংখ্যা গুরু। পশ্চিম বাংলায় 3টি পিলারের উপর দাঁড়িয়ে আছে 11 কোটি মানুষ। ওয়ান অফ দ্য মুসলিম, একটা মুসলমান খুঁটি, দুটো দলিত আদিবাসী। আমাদের ব্যথা বেদনা বুঝবার সময় এসেছে। আমি জানি জয়েন ভাইয়েরা অতি শান্ত হন, পার্সি ভাইয়েরা সংখ্যায় কম, তারা অত্যন্ত ভদ্র হন। আমি জানি বুদ্ধিস্ট ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে মারামারি এবং সংঘাত করেন না, কিন্তু সেই মূল্যটা কে দেবে? সামনে দাঁড়িয়ে লড়েন মুসলিমরা, সেই মূল্যটাকে দেবে। একটা কোনো একটা কিছু মূল্য ফেরত চাইছেন, কিসে? ক্ষমতায়? অঙ্কন কি মনে হয়? রাজনীতিতে আমি তো বুঝি ক্ষমতা ছাড়া কিভাবে মূল্য দেওয়া সম্ভব না। দেখুন, রুদ্রদা যে আশঙ্কা প্রকাশ করেছে, এই আশঙ্কাটা কিন্তু অত্যন্ত বাস্তব। কারণ কি, আপনি এই লোকসভা ভোটের পরেই দেখবেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের যিনি কেরল থেকে এমপি রয়েছেন এবং যিনি ইন্ডি জোটের একটি শরিকও বটে, মোহাম্মদ বাশির, সেই বাশির সাহেব কিন্তু একটা কথা বলেছেন খুব চমৎকার, যে 2026 সালে কেরলের মসনদে সেই বসবে আমাদেরই জোট সঙ্গীদের মধ্যে, অর্থাৎ বামেদের থেকে অথবা কংগ্রেসের থেকে, যে উপমুখ্যমন্ত্রী ডাই সিএম হিসেবে কেরলে কোনো একজন মুসলিমকে প্রজেক্ট করবেন। তাহলে আপনি দেখুন, কেরলে অলরেডি কিন্তু এই জোটের মধ্যে থেকে ক্লেম করা শুরু হয়ে গেছে যে যদি মুসলিমকে আপনি উপমুখ্যমন্ত্রিত্ব দেন, আমরা কিন্তু তাকেই সমর্থন করব এবং তার বদলেই কিন্তু সে ক্ষমতায় আসতে শুরু করবে। এবার এই যে আপনি মূল্য দেওয়ার কথাটা বলছেন, আপনি চলে যান চৌধুরী রহমত আলীর বক্তব্য যখন স্বাধীনতার প্রাককালে, ঠিক একইভাবে মুসলিম শহীদ বা মুসলিম যারা শহীদ হচ্ছিলেন দেশের জন্য, তাদেরকে গুনিয়ে গুনিয়ে কি বলছিলেন, যে এই যে আমাদের জন্য আলাদা রাষ্ট্র চাই, আমাদের জন্য একটা পৃথক দেশ চাই, আমরা ক্ষমতায় এত শতাংশ আমাদের ভাগিদারি চাই, অংশীদারিত্ব চাই। তখন থেকেও কিন্তু ধরুন সবাই কিন্তু তখন সবাই, মানে সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে সকলে কিন্তু দেশকে কিভাবে স্বাধীন করা যায় এই লক্ষ্যে ছিলেন। কিন্তু এই যে এই একদল মানুষ, এই যে কথাটা আপনি আজকে দেখতে পাচ্ছেন যে মূল্য দিতে হবে, যা দিয়েছি রাজনৈতিকভাবে নবান্নকে তার মূল্য আমাদেরকে ফেরত দিতে হবে, আমরা পাইনি, তখনও কিন্তু কংগ্রেসের কাছে, তখনও হলো আরো কমিউনিস্ট পার্টির কাছে এরা কিন্তু মূল্য চেয়ে বেড়াচ্ছিল। এবার সেই সময় কমিউনিস্ট পার্টি বা কংগ্রেস কেউই এইটাই আজ করতে পারেননি, গান্ধীজি স্বয়ংও আজ করতে পারেননি যে দেশটাই ভাগ হতে পারে একদিন। তাই উনি বলেছিলেন যে দেশ ভাগ হলে আমার দেহের ওপর দিয়ে হবে, কিন্তু আলটিমেট তো তাই হয়েছিল। এইবার দেখুন, ভারতবর্ষকে যদি আপনাকে বুঝতে হয়, ভারতবর্ষ সনাতনী সভ্যতা সংস্কৃতির সেই একটি ভাইব্রেন্ট সেন্টার, এটা ঋষি অরবিন্দ তার উত্তরপাড়া বক্তৃতায় বলেছিলেন, এবং তাই আন্তর্জাতিক চক্রান্ত হবে যে ভারতের এই সংস্কৃতিকে ধ্বংস করা যায়। ভারতকে যখন ভেঙে 3 টুকরো করে দেওয়া হলো, পাকিস্তান দেখুন বা আজকের এই পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ, সেই জায়গায় আর আপনি ভারতীয় সভ্যতা সংস্কৃতি কিছু দেখতে পান না। সেখানে কি, সেখানে পুরো শেষ হয়ে গেছে সভ্যতা, সংস্কৃতি, চেতনা, শিক্ষা, রবীন্দ্রনাথ, নজরুল সব শেষ। ঠিক একইভাবে গজবায়ে হিন্দ যে কথাগুলো আপনি বলছেন, আপনার মনে থাকবে এই যে
ইল্লিগাল কনভার্সন, অর্থাৎ এই ইল্লিগাল ভাবে যে ধর্মান্তরকরণ হচ্ছিল এই পশ্চিমবঙ্গে, জেলে বসে হচ্ছে সবথেকে আশঙ্কার জিনিসটা জেলে, এবং সেটা মুর্শিদাবাদের জেলেই হচ্ছে। এটা আপনাকে দেখতে হবে 2022-এ, আমি বলছি 2022-এ হাইকোর্টের অর্ডারে যে এনআইএ তদন্ত হয়েছিল, 3 জন ধরা পড়েছিল, মোহাম্মদ আদিল খান, সৈয়দ মামুর আলী এবং মোহাম্মদ শহীদ। এই 3 জনকে এনআইএ ধরেছিল কোথা থেকে? মালদা থেকে। এবং কোন মালদা? যে মালদা থেকে তারা খারিজি মাদ্রাসার মাধ্যমে অপারেট করছিলেন, এবং 22 জনকে, এটা এনআইএর সাবমিটেড রিপোর্ট কলকাতা হাইকোর্টে, 22 জনকে এই 3 জন মিলে উগ্র মৌলবাদী শিক্ষা দিয়ে আইএসআইএস এ পাঠিয়ে দিয়েছিল। তাহলে আপনি বলুন, এই যে খারিজি মাদ্রাসার আপনি আজকে প্রবক্তা হিসেবে দেখতে পাচ্ছেন হুমায়ুন কবির থেকে শুরু করে বাকি সমস্ত তৃণমূলের নেতাদের, আপনারা কেবলমাত্র ধর্মের মানে সংখ্যালঘু ভোট ব্যাংক, এই যে অনির্বাণদা বললেন না খুব সামঞ্জস্য রয়েছে হিন্দু মুসলমানে আমাদের ভোট ব্যাংকে, সে কথা তো তৃণমূল বলছে না। মদন মিত্র তো বলছেন যে যা ভোট পেয়েছি তার 90%, এবার যাই না মদন মিত্র ঠিক না ভুল, তৃণমূলের একজন জনপ্রতিনিধি, যা জিতেছি যা পেয়েছি 90% মুসলিমরা ভোট দিয়েছে বলে আজকে জিততে পেরেছি। এইবার আপনি শুধুমাত্র মুসলিম ভোটটা পাবেন বলে, মুসলিম ভোটের জন্য আপনি ক্ষমতায় থাকবেন বলে আজকে আপনি এই খারিজি মাদ্রাসা করছেন, জঙ্গিদেরকে ডবল ভোটার কার্ড দিচ্ছেন, জঙ্গিরা আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে মানুষকে আইএসআইএস, তালিবান, জেশ-ই মোহাম্মদ, এবিটিএতে পাঠাচ্ছে। এই খেসারত আমরা কেন দেব? আর এই খেসারতের অন্তিম পরিণতি কি হবে? যেমন কেরলে ডাক উঠেছে একজন মুসলিম উপমুখ্যমন্ত্রীত্বে, কালকে এখন তো ভাইপো নিয়ে চলছে, ভাইপোর পর 26-এ দেখুন, 26-এ যদি এরা ক্ষমতার সেই সময় চলে আসে তখন তো এরা দাবি করবে যে এই যে হুমায়ুন কবিরকে উপমুখ্যমন্ত্রী করা হোক, পরে আবার বলবে ফিরাদ হাকিমকে মুখ্যমন্ত্রী করা হোক। এই যে ক্ষমতার শেয়ার চাওয়াটা, এটা এদের মানে এই একদল মৌলবাদী রাজনৈতিক নেতাদের এটা মজ্জাগত। সে জিন্না হতে পারে, রহমত আলী হতে পারে, কিংবা আজকের সিদ্দিকুল্লাহ কিংবা ফিরাদ হাকিম হতে পারে। নির্মলবাবু হাত তুলছেন, আমি তারপর মানসবাবুর কাছে আমি দুটো লাইন শুধু বলবো। একটা হচ্ছে যে অনির্বাণবাবুর কথার একটা উত্তর দেবো, আর একটা জিনিস আপনি একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন মালদা মুর্শিদাবাদ, হ্যাঁ সেটা কিন্তু আমি তথ্যগতভাবে ঠিক, হ্যাঁ একদমই তথ্যগতভাবে ঠিক, কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে এইখানে যে আমাদের এখানে 19.7% হচ্ছে মুসলিম ভোটার, আর অলমোস্ট 20%-এর কাছাকাছি, কিন্তু টোটাল পপুলেশন হয়তো 30%-এর ওপর হতে পারে। সুতরাং ওই যে 19.7% যে রয়েছে তার মধ্যে আমি যেটা বলার চেষ্টা করেছি যে 92% কনসলিডেশন মমতার ফেভারে গেছে। সুতরাং সেটা যে কোনো কারণেই হোক গেছে, এবং আজকে সেই কথাটা আমি বলার চেষ্টা করেছি। উনি যেটা বলেছেন সেটা একদম ঠিক, কিন্তু তার মানে এই নয় যে মুসলিমরা ওকে খুব সিলেক্টিভলি ভোট দেয়, তা নয়, এন ব্লকই ভোট দেয়, 92% নাহলে হতো না। দ্বিতীয় কথা হচ্ছে সব থেকে বড় জিনিস, আপনাকে একটু ধরিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা আজকে রুদ্রনীলবাবু যেটা বলেছেন উনি ওনার মতো করে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আপনি সাংবাদিক হিসেবে কিংবা আমি যদি গিয়ে জিজ্ঞেস করি, উনি বলবেন আমি আমারটা ভালো বুঝি, ওকে নিজের চরকায় তেল দিতে বলো, ঠিক আছে, পরিষ্কার বলে দেবে একদম। তার কারণ মিসেস গান্ধীকে যারা গুলি করে মেরেছিল তারা শিখ ছিল। অপারেশন ব্লু স্টারের পর মিসেস গান্ধীর যত শিখ গার্ড সরিয়ে দেওয়ার জন্য রেকমেন্ড করা হয়েছিল, উনি শোনেননি। উনি বলেন আমি বিশ্বাস করি। আপনাদের একটু জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় আমার হিসেব মতো অন্তত 11 বার অ্যাটাক হয়েছে, এবং তার মধ্যে 6 বার উনি প্রাণে বেঁচেছেন যাদের জন্য তারা ওই মুসলিম সম্প্রদায়ের মানুষ। সুতরাং ভালো মন্দর ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি গুলিও খান, কেউ যদি তাকে মেরেও ফেলেন, এত দূর বলছি আপনাকে অনলাইন, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ওদের ফেভার থেকে সরাতে পারবেন না। এই কৃতজ্ঞতার কারণে উনি ওই জায়গা থেকে সরেন না, সেটাকে আপনি তোষণ হিসেবে দেখতে পারেন যে কোনো। তাহলে কি এই কৃতজ্ঞতার কারণে আসবো কাজী মাসুম আক্তার, তাহলে কি এই কৃতজ্ঞতার কারণেই হুমায়ুন কবিরের এহেন কথার পরও মমতা বন্দ্যোপাধ্যায় যেন শোনেননি, জানেন না, এবং এতগুলো শৃঙ্খলা রক্ষা কমিটির একটা চিঠিও হুমায়ুন কবির পাননি, এই কথাটা ভয়ঙ্কর ছিল। আমি শোনাই, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাবেন, কিভাবে যাবেন, আদৌ যাবেন কিনা, এবং গেলে মাথায় কতটা ঘোমটা থাকবে বা থাকবে না হুমায়ুন কবির। রেড রোডে উনি যান, ওনাকে সবাই সম্মান করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, কিন্তু আমি বলছি আপনাকে কোনো ঈদের ময়দানে কোনো
মহিলাদের যাওয়া নিষেধ আছে কোরআন হাদিসে। যান ওনারা কেউ বলেন না, তোষামদে ভরা গোটা সমাজ ব্যবস্থায় তোষামদ করে বলেন না। ঈদগার মাঠে কোনো বললাম তো আপনি, উনি তো হিন্দু ব্রাহ্মণের মহিলা, কোনো মুসলিম মহিলাদেরও ঈদগার প্রাপ্তবয়স্ক কোনো মহিলার ঈদগার ময়দানে যাওয়া নিষেধ আছে কোরআন হাদিসে। আমি জোর গলায় বলছি আপনাকে। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় হাত তুলেছেন, বলতে দেবো, কিন্তু তার আগে মানস ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় এই তীব্র বিতর্কের পর, ধরুন জয় শ্রীরাম ধ্বনি উঠেছে সরকারি অনুষ্ঠানে, তিনি অনুষ্ঠান ছেড়ে চলে গেছেন বা যেখানে তার নির্ধারিত আসন সেখান থেকে দূরে সরে গেছেন বা নিচে নেমে এসে বসেছেন, কিন্তু তারপরেও কোনো হিন্দু মন্দিরে ধর্মস্থানে তিনি গেছেন, তাকে ঘিরে একটা আওয়াজ উঠেছে বা তার পরবর্তী সময়ে কেউ তার এই যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, উনি তো জয় শ্রীরাম শোনেন না, উনি তো রাম মানেন না, উনি তো অযোধ্যার নিমন্ত্রণ পেলে যান না, কোনো ফতোয়া দেওয়ার মানসিকতায় কারোর কাছ থেকে কিছু শুনিনি। কিন্তু হুমায়ুন কবিররা এত কিছুর পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্মলবাবু বলে দিয়েছেন ইতিমধ্যেই তার ডেডিকেশনের কথা নির্দিষ্টভাবে মুসলিম সম্প্রদায়ের প্রতি, তারপরেও হুমায়ুন কবিররা এগুলো বলছে। এটা কি শুধুই বলার জন্য বলছে? দেখুন, হুমায়ুন কবির কোনো উলেমা নন, আলিম নন, মৌলবী নন, তাহলে বলার কারণটা কি? আমার প্রশ্নটা ওখানেই, কিসের আশঙ্কা রুদ্রনীল ঘোষের? ওরাই বা কেন লাগাতার লেগে রয়েছেন এভাবে? হুমায়ুন কবির হোক বা ফিরহাদ হাকিম হোক, তারা যতটা না তৃণমূল রাজনেতা, তারা তাদের নিজেদের ধর্ম ঠিকঠাক পালন করেন, এ নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু পশ্চিমবঙ্গে মৌলবাদের বারবারন্তের ক্ষেত্রে বা ভারতবর্ষ জুড়ে মৌলবাদের যে বারবারন্ত, সেখানে দুটো কারণ খুব পরিষ্কার। একটা কথাতে আমার ভীষণ আপত্তি আছে, সংখ্যালঘু তোষণ। এটা আমাদের একটা মিসকনসেপশন। সংখ্যালঘু তোষণ হলে পরে প্রত্যেকটা রাজনৈতিক দল ঘোষণা করতো তারা জৈনদের জন্য কি করেছে, কারণ জৈনরা ভারতবর্ষের সংখ্যালঘু। তারা পার্সিদের জন্য কি করেছে সেটা ঘোষণা করত, তারা বৌদ্ধদের জন্য কি করেছে সেটা ঘোষণা করত, কারণ এরা প্রকৃত সংখ্যালঘু। যাদের সংখ্যা 40 কোটি, তাদের জন্য ঘোষণা করা হয়। সুতরাং সংখ্যালঘু তোষণ হয় না, স্পেসিফিক বলতে গেলে মুসলিম তোষণ হয়। এটা বলতে আমাদের আপত্তি কোথায়? সংখ্যালঘু তোষণ সেদিন হবে যেদিন পার্সিদের জন্য, বৌদ্ধদের জন্য ঘোষণা হবে। সুতরাং মুসলিম তোষণ, নট সংখ্যালঘু তোষণ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এই মৌলবাদের বীজ লুকিয়ে আছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা। একদিকে বলা হয় সংবিধান ধর্মনিরপেক্ষ, অন্যদিকে সেই সংবিধানই বলে মুসলমানরা কি করতে পারবে, হিন্দুরা কি করতে পারবে। একদিকে বলা হয় আইন সব মানুষের জন্য সমান, সেই আইনই বলে দেয় হিন্দুদের জন্য কোনটা স্পেসিফিক আইন, মুসলমানদের জন্য কোনটা স্পেসিফিক আইন। একদিকে বলা হয় সবার জন্য শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থাতে বলা হয় কোন স্কলারশিপটা মুসলিমদের জন্য নির্দিষ্ট, কোন স্কলারশিপটা হিন্দুদের জন্য নির্দিষ্ট। সুতরাং মৌলবাদকে যদি বীজ থেকে উপড়ে ফেলতে হয়, তাহলে আমাদের ভারতীয়ত্বের যে আদর্শ সেটা হচ্ছে বসুধৈব কুটুম্বকম। কাজী মাসুম আক্তার বলছিলেন, ধন্যবাদ কাজীদাকে, যে প্রথম মূর্তি ভেঙেছিলেন হযরত মুহাম্মদ কাবা ঘরে। তারপরের যে বর্ণনা সেটা হচ্ছে মুসলিম হাদিসের, খুব ভুল না করলে 3336 নম্বর হাদিস মুসলিমের। সেখানে কি বলা হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এতটা ঠিক আছে। তারপরেরটা হচ্ছে লা শিরিকাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া বাকি যেগুলোকে আছে সব ধ্বংস করতে হবে। আমরা এই তত্ত্বে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বসুধৈব কুটুম্বকম, আমরা বিশ্বাস করি সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ। সুতরাং মৌলবাদকে একেবারে জার থেকে উখের ফেলা বলে, মূল থেকে উপড়ে ফেলতে হবে। তার জন্য আমাদের সকলের সচেতন হওয়া দরকার, রাজনৈতিক নিরপেক্ষভাবে, রাজনীতি বাদ দিয়ে। কারণ মৌলবাদ সবার কাছেই ভয়ঙ্কর, সেটা তৃণমূল হোক বা বিজেপি, সিপিএম হোক বা কমিউনিস্ট। মৌলবাদ থেকে নির্মূল করাটা আমাদের কর্তব্য, এটাকে করতেই হবে। বুঝতে পারছি, কিন্তু সেই মৌলবাদ নির্মূল করার ক্ষেত্রে যদি কোথাও ভোট এবং একটি সম্প্রদায় সামনে এসে দাঁড়িয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, তাহলে কি তিনি সে রাস্তায় হাঁটবেন? আর যদি তিনি না হাঁটেন, তাহলে তারা কি সরাসরি ক্ষমতা চাইবেন? মানে এত দূর পর্যন্ত এসে তারাও কি আর পিছন ফিরে তাকাতে চাইবেন না, সামনের দিকে গিয়ে আরেকটু এগিয়ে সরাসরি ক্ষমতা চাইছেন? আমি আসছি, কাজী মাসুম আক্তার আসছি। আমি এই মুহূর্তে একটা খবর আমাকে ব্রেক করতেই হবে, আমি সে খবরটা ব্রেক করে আপনাদের কাছে আবার ফিরে আসছি। এই মুহূর্তে যে খবর আপনাদের জন্য দেখাবো, যে ব্রেকিং নিউজ, উত্তরপ্রদেশে একটি দুর্ঘটনার খবর। উত্তরপ্রদেশের কনৌজ স্টেশনে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। উত্তরপ্রদেশের কনৌজ স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়ল রেল স্টেশনের একটি নির্মীয়মান অংশ এবং নির্মীয়মান ভবন ভেঙে পড়লো, এবং সেখানে এখনো পর্যন্ত যারা কাজ করছিলেন, যেহেতু নির্মীয়মান, সেখানে শ্রমিকরা কাজ করছিলেন, অন্তত 20 জন শ্রমিক এই
নির্মীয়মান ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে এখনো পর্যন্ত খবর পাচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আর্থ রিমুভার বা ক্রেন যেগুলোকে বলা হয় সাধারণভাবে সেগুলো কাজ করছে, অর্থাৎ সেগুলো দিয়ে ওই ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে, ধ্বংসস্তূপ সরানোর কাজও শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৩৫ জন শ্রমিক আটকে ছিলেন, ১৫ জন ইতিমধ্যেই উদ্ধার হয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত ২০ জন শ্রমিক আটকে রয়েছেন। ইতিমধ্যে কনস্ট্রাকশনে ভয়াবহ দুর্ঘটনার পর উদ্ধার কাজ, প্রাথমিক উদ্ধার কাজ যেটা সেটা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরাও রয়েছেন, তারাও কাজ করছেন, একই সঙ্গে স্থানীয় দমকল কর্মীরাও হাতে হাত মিলিয়ে কাজ করছেন। ৩৫ জন প্রাথমিকভাবে আটকে যাওয়া ৩৫ জন শ্রমিকের মধ্যে ১৫ জন উদ্ধার হয়েছেন। এখনও পর্যন্ত ২০ জন শ্রমিক কিন্তু ধ্বংসস্তূপের ভিতরে আটকে রয়েছেন, তাদেরকে উদ্ধার করবার কাজ চলছে বলে আমরা জানতে পারছি। আরপিএফ জিআরপি তো রয়েছে, স্থানীয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং দমকল কর্মীরাও ধ্বংসস্তূপ সরানোর কাজে হাত লাগিয়েছেন। আমরা এই খবর নিশ্চিতভাবে আরও আপডেট পেলে আপনাদেরকে জানাতে থাকবো। কাজী মাসুম আক্তার যে কথাটা খুব গুরুতর, যে প্রশ্নটা সামনে এসেছিল অনির্বাণ ব্যানার্জি, আমি তারপর আপনার কাছে আসছি হুমায়ুন কবিরের এই মানে ফতোয়া কাইন্ড অফ বক্তব্য নিয়ে। প্রথমত শ্রমিকরা প্রাণ নিয়ে উদ্ধার হোক এই কামনা করি ঈশ্বরের কাছে। অবশ্যই আমি দুটো বিষয় শুধু বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে যা হচ্ছে এর ব্যাখ্যাটা কিন্তু প্রত্যেক রাজ্যবাসী দেশবাসী জানা দরকার। এই যে হুমায়ুন কবির বলেছে যে ঈদের সবাই মহিলা মমতা যেভাবে যান তা দৃশ্য তো ইসলামে না জায়েজ। সবচেয়ে দুঃখের কথা, ইসলাম ধর্মটা যদি ন্যূনতম জানতো আমার দুঃখটা দূর হতো, একটু জেনেও বলে ইসলামে মহিলাদের ঈদের জলসায় ঈদের অনুষ্ঠানে বা মসজিদে যাওয়ার বৈধতা আছে। গোটা পৃথিবীতে গোটা ইসলামিক কান্ট্রিতে আছে, এবং নবী তার স্ত্রীদের নিয়ে মসজিদে নামাজ পড়তে যেতেন, ওটা সমস্যা না। সমস্যা আমাকে মোটিভে আমাকে একটা কথা আমি এক মিনিট জিজ্ঞাসা করছি, আমাকে একটা কথা বলুন। আমি এই রাজ্যেরই একজন রিটায়ার্ড জাজের কথা জানি, যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন এবং তিনি বীরভূমের মারগ্রামে নিজের দেশের বাড়িতে, আপনি বুঝতে পারছেন কার কথা বলছি, তিনি কিন্তু এই একই সঙ্গে পুরুষ এবং মহিলাদের নামাজ পড়ার রীতি নূর আলম চৌধুরী। আমি নিজে প্রমোট করেছি, নিজে ছিলাম, আমি আপনাকে বলছি। মূল কথা যেটা শুনুন, মোটিভ হচ্ছে মহিলারা যে নামাজ পড়তে যাচ্ছে তাদের নামাজ পড়ার লক্ষ্য আল্লাহ, তাদের নামাজ পড়ার লক্ষ্য হচ্ছে ইসলামকে সম্মানিত করে এবং ইসলামের যে অর্ডার। কিন্তু এখানে মাননীয় যে লক্ষ্য হচ্ছে ভোটের অর্ডার, তফাৎই ভোট। তুই ভোট করার জন্য ওখানে গেছো, দিস ইজ দ্য পয়েন্ট। এই পয়েন্টটা খালি বোঝা, মুরগি করার জন্য, বোকা বানানোর জন্য। সেকেন্ড যেটা সিদ্দিকুল্লাহ সাহেবের মনে, আপনি বলছেন উদ্দেশ্যটা অনইসলামিক, উদ্দেশ্য হচ্ছে জায়েজ, কাজটা হচ্ছে জায়েজ, কিন্তু ইসলাম মতো এই মুখ খুলে ওভাবে যাওয়া যায় না, তার জন্য স্বতন্ত্র জায়গা আছে, আলাদা কোনো স্পট আছে, একসাথে হয় না, ওই যে ওই কাঠামোতে হয় না, এটা ইসলামের ওটাও না যায়। আমার প্রশ্ন চলে জায়গা, আমার সিদ্দিকুল্লাহ সাহেবের জন্য বড় ব্যথা। আরে কিন্তু সে কথাটা 16ই আগস্ট তো বলতে পারতেন হুমায়ুন, 15ই আগস্ট গেছে, আমাকে একটু বলতে, তারপরে গেছে। এবার সিদ্দিকুল্লাহ যাই, বেচারি যখন নিজে থেকে ভোটে লড়েছিলেন ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছিল, তারপরে উনি দিদির হাত ধরলেন, টিকিট পেলেন, মন্ত্রী হলেন। ওনার বক্তব্যটা আসলে কি জানেন, জোরে জোরে বলি রাজ্যবাসী শুনুক, ওনার আসল বক্তব্য হচ্ছে আমরা ভোট দিয়েছি, মুসলমানরা টোটাল মমতা ব্যানার্জির ভোটের 60% হচ্ছে মুসলমানদের ভোট, আমরা 60% দিলাম, আর আমরা তৃণমূল দলের বিভিন্ন পদে মাত্র 10% 12% রইলাম, ক্ষমতায়ন এম্পাওয়ারমেন্ট কেন দেওয়া হয়নি? আবার ওনাকে গ্রন্থাগার মন্ত্রী করেছে, ওনাকে একটু বড় মন্ত্রী করা দরকার ছিল। ওনার দুঃখটা ওই জায়গায়। রাজ্যবাসীকে বলি, আচ্ছা সিদ্দিকুল্লাহ সাহেব আপনি এবার কি করবেন বলুন। আর আমি ওই হুমায়ুন কবির সাহেবকে বলি, আপনার যত ব্যথা, আপনি মুসলমানদের নিয়ে সবাই রাখুন না, যে তারা তাহলে ভোট দেবে কেন? আমার প্রশ্নটা এখানেও এখানকার কোনো ইমাম, কোনো উলেমা, কোনো মৌলবী তারা বলছেন না। হুমায়ুন কবির, আমার সমস্যাটা লাগছে এইখানটাতে, যার উচ্চারণটা নির্মলা বাবু শ্রী অরবিন্দের কথা কিছুক্ষণ আগে অঙ্কন বলেছিলেন, আমি কোথাও দেখছি রাজনৈতিক নেতারা, ফিরহাদ হাকিম রাজনৈতিক নেতা, তিনি তো আলিম উলেমা নন, মৌলবী নন, তারা ধর্ম নিয়ে বেশি কথা বলছেন। ঠিক সেই কারণে আমার মনে হচ্ছে শ্রী অরবিন্দ যেটা বলেছিলেন একদম করা উচিত হবে না ভারতে হিন্দু মুসলিম সমস্যার ক্ষেত্রে, সেটা হচ্ছে তার রাজনৈতিক সমাধান। কিন্তু এরা প্রত্যেকে রাজনৈতিক সমাধান চাইছেন, সেখানেই কি সব থেকে বড় সমস্যা? ক্ষমতার বাটো। আমি এই কারণে আমার আজকের পোল কোশ্চেন রেখেছিলাম মানুষের কাছে, এইভাবে দেখি কিভাবে উত্তর দিয়েছেন মানুষ। সাধারণ মানুষের কাছে আমার আজকের পোল কোশ্চেন ছিল সংখ্যালঘুর হাতেই ক্ষমতা, বা সংখ্যালঘুদের হাতে, মাফ করবেন, সংখ্যালঘুদের হাতেই, এক্ষেত্রে নিশ্চিতভাবে বৌদ্ধ জৈনদের কথা বলা হচ্ছে না, ক্ষমতা হারাবেন মমতা। আপনাদের উত্তর আমি দেখাবো, আপনারা কত সংখ্যা কি বলেছেন আমি আপনাদের উত্তর দেখাবো, তার আগে আমি ছোট্ট করে 10 সেকেন্ডে প্রত্যেকের কাছ থেকে জেনে নিই। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।
কি মনে হয়? না, আবারও বলেছি, উদ্দেশ্যটা রাজনৈতিক মনে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ভোট যেটা পায় তার যদি জনবিন্যাস দেখা হয়, সেখানে নির্দিষ্টভাবে মুসলমান সবচেয়ে বেশি, হিন্দু খুব কম সংখ্যায় ভোট দিচ্ছে, ব্যাপারটা একদমই এরকম নয়। যার ফলে তৃণমূল কংগ্রেস যে ঘরানার রাজনীতি করে তাতে আলাদা করে কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপরে ভিত্তি করে তারা ভোট পায় এমনটা নয়, যার ফলে আগামী দিনে এই ধরনের কোনো আশঙ্কা আমি অন্তত দেখতে পাচ্ছি না। বেশ, অঙ্কন 10 সেকেন্ডে। একদম উগ্র মৌলবাদীদের ছোট্ট ছোট্ট করে তোষণ করতে গিয়ে কিন্তু আজকে বাংলাদেশ ধ্বংসের মুখে হাসিনাকে ক্ষমতা থেকে পালাতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতার মোহের কারণে চেয়ারকে ভালোবাসার চক্করে এই যে উগ্র মৌলবাদী রাজনৈতিক নেতাদের এভাবে প্রশ্রয় দিতে থাকেন এবং ভোট ব্যাংকের চক্করে সাদরাদিদের ভোট আমাদের ভোটার লিস্টে ঢোকাতে থাকেন, তাহলে উনি হয় ক্ষমতায় কিছু বছর কিছু মাস থাকতে পারবেন, কিন্তু আলটিমেট কিন্তু ওনাকেও এই যে হুমায়ুন কবির যেমন ব্রাহ্মণ কন্যা দাগিয়ে দিচ্ছেন, ওই ব্রাহ্মণ কন্যা দাগিয়ে কিন্তু ওনাকেও ক্ষমতাচ্যুত করা হবে। কাজী মাসুম আক্তার 10 সেকেন্ডে। আমি শুধু বলবো এই খিস্তিকেও বন্ধ হোক। মুসলমান সমাজ ইসলাম ধর্ম নিয়ে কথা বলার জন্য পণ্ডিত লোক চাই, এই রাজনৈতিক বেনিয়ারা না কথা বলে, এদেরকে ইমিডিয়েটলি স্তব্ধ করা। রাজ্যের প্রগতিশীল এগিয়ে থাকা সুশীল সমাজের মুসলমানরা তারা নীরব কেন? আমি তাদের কাছে প্রশ্ন করি। একটা জাতীয় সমস্যা নির্মল বাবু, আবার আমি অরবিন্দের কথা ফিরে আসবো। বারবার দেখছি পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা সেটা নিয়ে কথা বলছে। কেন? আপনার কি মনে হয় রাজনৈতিক সমাধান মানুষ তখন খোঁজে যখন মানুষ ক্ষমতা চায়? কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মবেত্তা নন, মমতা বন্দ্যোপাধ্যায় থিওলজিয়ান নন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামিক হিস্ট্রির ছাত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামিক হিস্ট্রিতে MA পাস করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইসলাম জানেন না এমন নয়, উনি অ্যালাউ করছেন এই ক্ষমতার বাটোয়ারাতে এই কাজটা করার। মানস ভট্টাচার্য 10 সেকেন্ডে প্লিজ, আপনার কি মনে হয়? না, আমি কাজীদার কথার উত্তর দিয়ে বলি যে সিদ্দিকুল্লাহ চৌধুরী এগুলো কেন বলছেন অবাক হবেন। সেটা হচ্ছে জামিয়াতে উলেমায়ে হিন্দ মানে হচ্ছে মুসলিম বুদ্ধিজীবীদের সংগঠন। সেই ক্ষেত্রে কাজীদা কিন্তু ওই সংগঠনে পড়বেন না, মানে বুদ্ধিজীবীদের সংগঠনের নেতা হচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুধু পলিটিক্যাল নেতা নয়। আমার সময় শেষ। আমার মনে হয় মানসবাবুর কথার মধ্যেই উত্তর রয়েছে, কিন্তু আমি আবারও বলবো গোটা ভারত এবং পশ্চিমবঙ্গ, আমি কথায় ফিরে আসছি, শেষবার যখন হিন্দু মুসলিম সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজেছিল তখন দেশ ভাগ হয়েছিল, বাংলাও ভাগ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নতুন করে বাংলা ভাগ না চান, যদি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে দেশভাগের সময়ের মতো অবস্থায় আমাদের ঠেলে দিতে না চান, তাহলে এখনই বোধহয় তার রুখে দাঁড়ানোর সময় এসছে। তার ক্ষমতা যাবে কি যাবে না, তার ভালো মন্দের আশঙ্কা আছে কি নেই আমি জানি না, রুদ্রনীল ঘোষ আর তিনি বুঝে নেবেন, কিন্তু পশ্চিমবঙ্গবাসীর ভালো মন্দের আশঙ্কা থেকেই যাচ্ছে, ভালো নয় মন্দের আশঙ্কা। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।